বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তুরস্কের আহ্বান। জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর আরও বেশ কয়েকটি ইউনিটের ওপরে অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু। জানিয়ে দেব বিধ্বস্ত বাড়ি আর স্কুল, টুকরো টুকরো হয়ে গেছে ফিলিস্তিনিদের স্বপ্ন। এদিকে গাজায় আরো গণকবরের সন্ধান, মিলল 180 লাশ। সবশেষ জানাবো ফিলিস্তিন ইস্যুতে মার্কিন ভেটো হতাশাজনক বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর ডর জিমেল 27 বছর বয়সী তিনি মারা গেছেন। রবিবার গাজা মেজর ডর জিমেল তিনি সংরক্ষিত সেনা সদস্য হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত 17 এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরামসে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডরজিমেল ছাড়াও আরো 13 সেনা সদস্য ও 4 বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ। মেজর ডরজিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইত্তেজিয়ানি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রবিবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্র টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তুরস্কের আহ্বান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের ভেটোর বিরোধিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘ সদস্য হতে না দেওয়া অন্যায়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরোধিতা করার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইস্তাম্বুলে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম অওলদ মেরজুগের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এসব কথা বলেন। ফিদান বলেন, মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা গাজার চলমান গণহত্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশ গাজার বিষয়ে সংহতি প্রকাশ করেছে এবং জরুরি যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহের আহ্বান জানিয়েছে। এর আগে শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইপ এরদোগানের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেন। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস জানায়, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন। এরদোগানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। হানিয়ার সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোগান বলেছিলেন তিনি ফিলিস্তিনের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনের জনগণের কণ্ঠস্বর হবেন। ইসরায়েলি বাহিনীর আরও ইউনিটের ওপরে অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। কেবল নেটজা ইয়েহুদা ব্যাটালিয়ন নয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ বাহিনীর আরও কয়েকটি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাইডেন প্রশাসন চলতি সপ্তাহেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে দুটি মার্কিন সূত্র রোববার টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর 1 বছরেরও বেশি সময় ধরে নেটজাহ ইয়েহুদা সহ ইসরায়েলি বাহিনীর আরো কয়েকটি ইউনিটের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে উগ্র ইহুদিদের নিয়ে গঠিত নেটজাহ ইয়েহুদা ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ আরোপের বাস্তব প্রভাব হবে খুবই সীমিত, কিন্তু এর তাৎপর্য হবে ব্যাপক। জানা গেছে, অবরোধ আরোপ হলে সংশ্লিষ্ট ইউনিটগুলো মার্কিন সামরিক সহায়তার আওতায় কেনা কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না। মার্কিন তহবিলের কোনো প্রশিক্ষণ কর্মসূচিতে তারা যোগ দিতে পারবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র চলতি বছর সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপ শুরু করেছে। ফিলিস্তিনিদের অন্যায়ভাবে টার্গেট করা ইসরায়েলি গ্রুপগুলোর বিরুদ্ধে অন্যান্য পাশ্চাত্য দেশও ব্যবস্থা নিচ্ছে। ইসরায়েলিরা মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে নিজেরাই নিজেদের অপকর্মের জন্য ফেঁসে যাচ্ছে। ভবিষ্যতে গাজার ব্যাপারেও একইভাবে তারা ধরা খেতে পারে। গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলি সৈন্যরা মানবাধিকার লঙ্ঘনের অনেক ভিডিও
সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এগুলো মানবাধিকার তো বটেই, ইসরায়েলি বাহিনীর আচরণ বিধিরও সুস্পষ্ট লঙ্ঘন বলে দেখা যাচ্ছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য অবরোধ আরোপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নেটজাহ ইহুদা ইউনিট গাজাতেও যুদ্ধ করছে। উল্লেখ্য, নেটজাহ ইহুদা ব্যাটালিয়নটি অতি উগ্র ইহুদিদের নিয়ে গঠিত। তাদের হাতে 2022 সালের জানুয়ারিতে 80 বছর বয়স্ক ফিলিস্তিনি আমেরিকান ওমর আসাদ মারা যান। এ ধরনের আরও কিছু ঘটনা এই বাহিনী ঘটিয়েছে। আসাদকে রামাল্লার কাছে তার গ্রামে হঠাৎ স্থাপিত একটি চেক পয়েন্টে গ্রেপ্তার করা হয়। তাকে হ্যান্ডকাপ পরানো হয়, তার মুখে বাঁধা হয়। এরপর সৈন্যরা মধ্যরাতে তাকে মাটিতে কয়েক ঘন্টা ফেলে রাখে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে এক তদন্তে ইসরায়েলি বাহিনী জানায় এটা ছিল একটি বাহিনীর নৈতিক ব্যর্থতা এবং সিদ্ধান্ত নিতে ভুল করা। বিষয়টি মানুষের মর্যাদার ওপরে মারাত্মক আঘাত ছিল। পরে নেটজাহ ইহুদা ব্যাটালিয়নের কমান্ডারকে তিরস্কার করা হয়। কোম্পানি কমান্ডার এবং প্লাটুন কমান্ডারকে বরখাস্ত করা হয়। তবে ঘটনার সাথে জড়িত সৈন্যদের কোনো শাস্তি ছাড়াই রেহাই দেওয়া হয়। সূত্র টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ব বলেছে বেঞ্জামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেটজাহ ইহুদা ব্যাটালিয়নের সহ আরও কয়েকটি ব্যাটালিয়নের ওপরে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী একটা ইউনিটের ওপর যদি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়ব। নেটজাহ ইহুদা নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থী সন্ত্রাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে। জানা যায় 2022 সালের ডিসেম্বরে ব্যাটালিয়নটিকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলে কাজ করেছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায়ও মোতায়েন করা হয়েছে এই বাহিনীটিকে। সূত্র টাইমস অফ ইসরায়েল। বিধ্বস্ত বাড়ি আর স্কুল কেঁদে ফেলছেন ফিলিস্তিনিরা। প্রায় 7 মাস ধরে ইসরায়েলি হায়নাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার মানুষজন রয়েছেন চরম মানবেতর অবস্থায়। বাস্তুচ্যুত মানুষজন নিজ এলাকায় ফিরে গিয়ে দেখছেন বাড়িঘরের ধ্বংস অবশেষ। স্কুল ভবনগুলো গুঁড়িয়ে দেওয়ার কষ্ট আর অনিশ্চয়তা ভর করছে শিশুদের মনেও। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বেশিরভাগ এলাকারই এখন ভগ্নদশা। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশিরভাগ এলাকায়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশের এলাকার বাসিন্দারা ফিরে এসে দেখেন তাদের চিরচেনা জায়গার কোনো অস্তিত্বই আর নেই। তাদের ভাষায়, আমার একটা বাড়ি ছিল, আমার স্বপ্ন টুকরো টুকরো পাথর হয়ে গেছে পুরোটা। আমি শুধু একবার আমার পুরনো ঘরটায় ফিরতে চাই। এক মুহূর্তেই আমাদের সব পরিকল্পনা, আনন্দ, বেঁচে থাকা সবকিছুই কেড়ে নিয়েছে। এত পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলা সবকিছুই ধ্বংস হয়ে গেছে। একই দৃশ্য দেখা যায় রাফা শহরেও। সবাইকে হারিয়ে অসহায়ত্বের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে বহু নারীর একজন বাসিল আল ফারানি। তিনি বলেন, 7টা মাস চলে গেল, প্রতিনিয়ত মানুষ মরছে, আমার পরিবারের কেউ আর বেঁচে নেই। আমাদের সবাই কাউকে না কাউকে হারিয়েছে, তারপরেও ওদের দয়া হয় না। এরা এত নির্মমভাবে শিশু শূন্য করছে গাজা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মই মেরে শেষ করে দিয়েছে। এদিকে হামলা শুরুর পর থেকে গাজা উপত্যকার শিশুদের মানসিক অবস্থাও শোচনীয়। নেই স্কুল, কোনো কাজ নেই, বাড়িঘর বা পরিবার। যুদ্ধে সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি শিশুর মৃত্যুতে অনেক শিশুই হারিয়েছে প্রাণের বন্ধু। তারা বলছে, স্কুলে আমি সব সময় প্রথম হতাম, 98 বা 99% মার্কস আসতো। আমাদের স্কুলের কত স্মৃতি, যুদ্ধ শেষ হলে আমরা পড়ব কোথায়? আমাদের কি আর পড়ালেখা হবে না? এমন অনেক প্রশ্ন গাজার বেশিরভাগ শিশুর মনে। বলছেন, আমার অনেক বন্ধু শহীদ হয়েছে, আমরা একসাথে স্কুলে যেতাম, বাড়ি ফিরতাম, টিফিন খেতাম। ওরা কি অপরাধ করেছে? কেন ওদের মরতে হলো? এখন তো আর স্কুলেও যাওয়া হবে না বলে মনে হচ্ছে না, নতুন বন্ধুও পাওয়া যাবে না। বাস্তুচ্যুত গাজাবাসী সবাই ছুটে ছুটে কেঁদে কেঁদে ক্লান্ত। এখন প্রার্থনা একটু মুক্তির। বেঁচে থাকার আকুল আকুতিতে ইসরায়েল সরকারকে হামলা থামানোর অনুরোধ জানাচ্ছেন ফিলিস্তিনিরা। কিন্তু তাদের কথা কি আদৌ পৌঁছাবে তেল আবিবের কর্তাদের কাছে? এই প্রশ্নের উত্তর জানা নেই কারোই।
গাজায় গণকবরের সন্ধান মিলল 180 লাশ। 2 দফা ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল ছেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হাসপাতালটির সব সরঞ্জাম ও সুবিধা ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে অন্তত 180 মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জরুরি বিভাগ খবর আল জাজিরার। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসা কর্মীরা ইসরায়েলি বাহিনীর বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, তারা হাসপাতালের ভেতরে মানুষজনকে জড়ো করে হাত পিচ মোড়া করে ও চোখ বেঁধে ফেলে এবং কোয়াডকপ্টার বা স্নাইপার দিয়ে তাদের গুলি করে হত্যা করে। তাদের সবাইকে একটি কবরে সমাধিস্থ করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে বলেছে, রোববার খান ইউনিস প্রদেশে আমাদের টিম বিভিন্ন বয়সের 180 শহীদের মরদেহ উদ্ধার করেছে। দখলদার বাহিনী এদের মৃতদেহ জড়ো করে নাসের হাসপাতালে সম্মিলিতভাবে সমাধিস্থ করেছে। নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী প্রায় 2 সপ্তাহ আগে নাসের হাসপাতাল ছেড়ে যাওয়ার পর এই গণকবরের হদিস পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে নাসের হাসপাতালই প্রথম স্বাস্থ্য নয়, সেখানে এমন গণকবর পাওয়া গেছে। আল শিফা হাসপাতাল গত কয়েকদিনে উত্তরাঞ্চলে আরো মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। 2 মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরো লাশ পাওয়া যায়। ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটি চাপা দিয়ে চলেছে। এদিকে গত শুক্রবার গাজায় দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় এক গর্ভবতী নারী ও 6 শিশু সহ 16 ফিলিস্তিন মৃত্যু হয়েছে। নিহত নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরে হামলাকালে 14 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের দক্ষিণে সহিংসতায় আহত ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোর চেষ্টা করা এক অ্যাম্বুলেন্স চালককে গুলি করে হত্যা করেছে দখলদার বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন ভেটো হতাশাজনক বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য পদের আবেদনের বিরুদ্ধে একতরফাভাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায় এতে অত্যন্ত অসন্তুষ্ট ও হতাশ। স্থানীয় সময় শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিস তাকাচেস্কোর সঙ্গে পোর্ট মেরোসবিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের যথাযথ ভূমিকা পালন করা উচিত এবং নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার রক্ষায় দায়িত্ব গ্রহণ করা। ইয়ং ই বলেন, জাতিসংঘের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনকে আনুষ্ঠানিক সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করা এবং ফিলিস্তিনের সাথে হয়ে আসা অবিচারের ধারা বন্ধ করা। জাতিসংঘের প্রতিটি সদস্য দেশের ওপরেই এই দায়িত্ব বর্তায়। ওয়াং ই জোর দিয়ে বলেন, এমন নয় যে ফিলিস্তিনের জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হওয়ার সময় আসেনি। যুক্তরাষ্ট্র মুখে মুখে 2 রাষ্ট্রতত্ত্বকে সমর্থন করে। যদি সেটা সত্যি হয় তবে দেশটির উচিত বাস্তবে এর পক্ষে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা।